আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? ক্লাসটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও। ক্লাসটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। ভাই তাহলে কি এটা করবো না ভাই? ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেবো? তোমরা একটু তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। আমি গ্রুপগুলো পাচ্ছি না। ফেসবুকের নীতিমালা টাইটানিয়াম। মাথার ফুল কান আর নিচের একটু পাতা করে একটু করা প্লাটিনাম, ডায়মন্ড। ক্যাপ্টেনরা তোমরা তোমাদের মেসেঞ্জার গ্রুপে একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিও, সেন্ড করে। হ্যাঁ, ওকে। আমি শুধুমাত্র একটা গ্রুপই পাইছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকতুহ। সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়। আজকে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। সকল নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য। সকল নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য, তবে কি বলেছি? সকল নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য, তবে সকল গিফেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য নয়। সকল গিফেন দ্রব্য সকল নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য, তবে সকল গিফেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য নয়। ব্যাখ্যা করো বাস। সকল নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য, তবে সকল গিফেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য নয়। দেখো, শেয়ার করার জন্য চেষ্টা করতেছি, টাইটানিয়াম দিয়ে সার্চ করি, আসে না। ঠিক আছে, অন্য ব্যাস আসে, বাট তোমাদের সেকেন্ডারি ব্যাস আসে না। শুধুমাত্র প্লাটিনাম আসে। প্লাটিনাম এইটা শুধু করেছি, আর বাকিগুলাতে আসে না। সব অননিয়ারি ব্যাস, তোমাদের ব্যাস আসে না। আবার ওদের ক্লাসে তোমাদের ব্যাচ আসে, ওদেরটা আসে না। মানে ফেসবুকের একটা খুব খারাপ অবস্থা। এই জন্য ক্যাপ্টেনরা একটু তোমাদের নিজ নিজ মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার দিয়ে দেবো। আমি তো অন্যদিন দেওয়ার চেষ্টা করি, বাট পারছি না। ওকে,
তাহলে সকল নিকৃষ্ট দ্রব্য, তাহলে আমাদের প্রথম কাজ হলো নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্যের একটু ডেফিনেশনটা জানা। দিবা সবাই জানো নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? নিকৃষ্ট দ্রব্য সম্পর্কে প্রথমে জানাতে হবে, দেন গিফেন গুডস বা গিফেন দ্রব্য। তাহলে ইনফেরিয়র গুডস আর হলো গিফেন গুডস, ভাই আজকে নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য। এটা ডেফিনেশন সবাই জানি যে স্বাভাবিকের চেয়ে কিছুটা নিম্নমানের দ্রব্যকে গিফেন দ্রব্য বলে, অর্থাৎ যে দ্রব্যের আয় প্রভাব কিছুটা ঋণাত্মক বস কি তাকে বলে নিকৃষ্ট দ্রব্য, আর স্বাভাবিকের চেয়ে কিছুটা নিম্নমানের দ্রব্যকে বলা হয় নিকৃষ্ট দ্রব্য। আর গিফেন দ্রব্য হলো যে নিকৃষ্টের চেয়েও নিম্নমানের দ্রব্যকে গিফেন দ্রব্য বলে, অর্থাৎ যে দ্রব্যের আয় প্রভাব অধিক ঋণাত্মক, অর্থাৎ আয় বাড়লে যে দ্রব্য ভোগের পরিমাণ একেবারেই কমে যায় তাকে বলে গিফেন দ্রব্য। কাজ দেখেন তাহলে নিকৃষ্টের চেয়েও নিম্নমানের দ্রব্যকে বলে গিফেন দ্রব্য। এখন আসো যে সকল নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য, তবে সকল গিফেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য না। আচ্ছা দেখো, আমি এখানে তোমাদের একটা সহজ সুন্দর একটা সাধারণ উদাহরণ দিই। ধরো মাছ, হ্যাঁ মাছ, ফিশ, সবাই মাছ খাও। চাল, মোটা চাল, চিকন চাল বা গন্ধযুক্ত চাল, সবচেয়ে এখানে উত্তম উদাহরণ হলো মাছ। কি মাছ? যে কোনো মাছ। তুমি যদি শোল মাছ পছন্দ করো শোল দিয়ে উদাহরণ দিবা, যদি শিং মাছ পছন্দ করো বা যদি মাগুর পছন্দ করো, আয়েড মাছ পছন্দ করো, কেউ বল মাছ পছন্দ করো, কেউ রুই মাছ পছন্দ করো, কেউ অন্য মাছ পছন্দ করো, যে যেটা পছন্দ করো। ধরো তাজা মাছ, তাজা মাছ বুঝো তো, জ্যাতা মাছ যেটাকে বলে তাজা মাছ। একটা হলো তাজা মাছ, একটা হলো মরা মাছ, কি করবেন ভাই? আর একটা হলো কিছুটা গন্ধযুক্ত মাছ, মানে পচা মাছ। পচা মাছ কি ফেলে দাও? 25 বাস, পচা মাছ। খেয়াল করো। আচ্ছা, তাহলে ওইটা করো। তাজা মাছ, যে কোনো মাছ, ধরো তুমি শিং মাছের কথা, দেশি শিং মাছের কথা বললাম, যে দেশি শিং মাছ। তাজা মাছের কি অনেক একটা ভ্যালু আছে না? তাজা মাছ খুব মানে শিং মাছ পছন্দ করে না, এরকম খুব কম মানুষ আছে, বা দেশি একটা তাজা মাছ পছন্দ করে না। তাজা বলতে বোঝাচ্ছ যে যেটা জ্যাতা আছে, অর্থাৎ পুকুর থেকে বা বিল থেকে ধরে আনা হয়েছে, যেটা এখনো জ্যাতা আছে, বাস এইটার স্বাদই আলাদা। স্বাদ কেমন আলাদা? যখন তুমি ওই জ্যাতা বা তাজা মাছ কেটে রান্না করে তুমি যখন খাবা তখন দেখবে এটার একটা অন্যরকম টেস্ট, স্বাদই আলাদা। এই মাছটা যখন দীর্ঘক্ষণ পানির উপরে থাকবে তখন দেখবা যে ওর পরিবেশে যখন থাকবে না, অর্থাৎ যখন শুকনো জায়গাতে থাকবে বা ওকে যখন ধরে নিয়ে আসা হবে, শুকনো জায়গাতে রাখা হবে, তখন একটা নির্দিষ্ট অবস্থার বা সময়ের পরে কিন্তু মারা যাবে। তো ওই মাছটা যখন ওই একই মাছ তাজা ছিল, ওই অবস্থায় যেরকম ওর দাম ছিল, যেমন ওর যে প্রকৃতি ছিল, তখন আমি ধরলাম ওর স্বাভাবিক দ্রব্য ছিল, ও উৎকৃষ্ট মানের দ্রব্য ছিল। তো যখন মারা গেল বা ওরে যখন তুমি সংরক্ষণ করতে পারো নাই ঠিক মতো, তখন ধরো মাছটা মরে গিয়েছে, তখন ও স্বাভাবিক দ্রব্য আর থাকলো না, তখন ও নিকৃষ্ট দ্রব্য। অর্থাৎ ওই উৎকৃষ্ট, অর্থাৎ জ্যাত অবস্থায় বা তাজা অবস্থায় যেমন ছিল তার থেকে ওইটার দাম কমে যাবে। সবাই জানো যে তোমরা যখন তাজা অবস্থায় একটা মাছের দাম যা থাকবে, ওই মাছটা মরে গেলে তার দাম নিশ্চয়ই কমে যাবে, তার স্বাদ কমে যাবে, তার প্রকৃতি চেঞ্জ হয়ে যাবে। আবার ওই মাছটা মরা অবস্থায় যখন তুমি এটাকে বরফ বা ফ্রিজ আপ না করবা, সংরক্ষণ না করবা, তখন এটা অনেক সময় মরা অবস্থায় থাকলে ওর একটা নরম হয়ে যাবে, একটা পচা পচা গন্ধ আসবে, মানে অনেকটা নরম হয়ে যাবে। অনেকে কি সবাই এই অভিজ্ঞতা আছে, কারণ তোমরা বাজার না করলেও তোমাদের গুরুজনরা তো বাজার করেন, ভাই হোক, বাবা হোক, মা হোক, যিনি হোক বাজার করেন। এবং এমন কোনো ফ্যামিলি নাই যে ভালো মাছ ভেবে পচা মাছ 2-1 দিন আনে না, এমন কোনো পরিবার নাই। অর্থাৎ যারা মাছ বিক্রেতা তারা 2-1 দিন, 4 দিন, 5 দিন ও পচা মাছ দিয়েই দেয়। শক্ত ভেবে আনবা, দেখবা যে আনার পরে নরম, পচা পচা একটা গন্ধ বা একটা কেমন জানি একটা আলাদা আছে। আমরা ধরলাম ওইটা হলো নিকৃষ্টের চেয়েও নিম্নমানের গিফেন দ্রব্য, দেখবা ওইটার দামও কম থাকে। তাহলে এখন তোমাকে আমি বলি বা তোমাদের বলি
আচ্ছা, তাজা মাছটা যদি স্বাভাবিক দ্রব্য, মরা মাছটা যদি নিকৃষ্ট দ্রব্য, আর গিফেন দ্রব্য যদি পচা মাছ হয়, তাহলে খেয়াল করবা ওই পচা মাছ ওই নিকৃষ্ট স্তর অতিক্রম করেই কিন্তু আসছে, অর্থাৎ ও আগে মরেছে তারপরে পচেছে। অর্থাৎ গিফেন দ্রব্য হওয়ার আগে সে আগে নিকৃষ্ট দ্রব্য ছিল। এর থেকে সুন্দর উদাহরণ আর হতে পারে না। অর্থাৎ সে পচার আগে, তাজা অবস্থাতে কেউ পচে না, পচে মাছটা যখন তাজা থাকে সে কি পচে? মানে স্বাভাবিকের চেয়ে কি ডাইরেক্ট সে গিফেনে আসতে পারবে? স্বাভাবিক ধরলাম সে স্বাভাবিক দ্রব্য, সে হলো তাজা জেতা মাছ, গিফেন হলো পচা মাছ, তাহলে কি স্বাভাবিক অবস্থায় কেউ পচে? আগে তো তাকে মরতে হয়। অর্থাৎ সে যখন মরে যায়, মাছটা যখন মরে যায় তখন একটা নির্দিষ্ট সময়ের পরে সে আস্তে আস্তে করে পচে। তাহলে নিশ্চয়ই না মরে কেউ পচতে পারে না, অর্থাৎ কোনো মাছই না মরে পচে না। তাহলে আগে তাকে মরতে হয়, অর্থাৎ নিকৃষ্টের স্তর অতিক্রম করেই গিফেন হতে হয়। এই জন্যই বলা হয় সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, মানে যে কোনো গিফেন দ্রব্য, অর্থাৎ তুমি গিফেন হতে হলে তাকে আগে নিকৃষ্টের স্তর অতিক্রম করে আসতে হয়। কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য না। সব নিকৃষ্ট গিফেন হয় না। সব মরা মাছ কি পচে? সব তো আর পচে না, মরা মাছের একটা অংশ পচে। বাট সব মরা মাছ কেন পচে না? কারণ মরা অবস্থায় অনেকগুলো বিক্রি হয়ে যায়, ম্যাক্সিমাম বিক্রি হয়ে যায়, সেগুলো আবার যারা তোমার কাটে মানে কেটে রান্না করে খায় বা ফ্রিজ আপ করে, যা হোক যা করে করে। বাট সবগুলা তো আর পচে না, কিছু অংশ পচে। তাহলে সকল নিকৃষ্ট দ্রব্য কিন্তু গিফেন না, কিছু অংশ গিফেন, যেগুলো পচে গেল সেগুলো গিফেন। তাহলে আমরা বলতে পারি সকল নিকৃষ্ট দ্রব্যই যেমন স্বাভাবিক দ্রব্য, কিন্তু সকল স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট দ্রব্য না। একইভাবে সকল গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য, বাট সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য না। কারণ গিফেন দ্রব্য হতে হলে নিকৃষ্টের স্তর অতিক্রম করে আসতে হয়, আবার নিকৃষ্ট হতে হলে স্বাভাবিকের স্তর অতিক্রম করে আসতে হয়। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। একটা উদাহরণ থেকেই সবাই ক্লিয়ার হওয়ার কথা। উফ, আমরা তো এটা পড়েছি, নিরপেক্ষ রেখা হতে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের চাহিদা রেখা আমরা করি নাই? ভালো করে দেখো তো, আমরা তো এটা পড়েছি। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ থেকে বা নিরপেক্ষ রেখা হতে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করেছি, ঠিক আছে? এটা হলো দাম প্রভাব থেকে, দাম প্রভাব থেকে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন, আর নিরপেক্ষ রেখা হতে বা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ হতে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন একই কথা। ওকে, পড়েছো পড়েছো, জানো না? স্বাভাবিক দাম প্রভাব থেকে স্বাভাবিক নিকৃষ্ট গিফেন দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করেছো, খুব ভালো করে খেয়াল করো। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ থেকে আর দাম প্রভাব থেকে একই কথা। ওকে, তাহলে আমরা লাস্ট কোশ্চেনে চলে যাব। এর মাঝখানে তোমার নিরপেক্ষ রেখার গুরুত্ব তোমরা নিজেরা পড়ে ফেলবা, ঠিক আছে? নিরপেক্ষ রেখার গুরুত্ব পড়ে ফেলবা। নিরপেক্ষ রেখা বিশ্লেষণ ও প্রান্তিক উপযোগ বিশ্লেষণের মধ্যে তুলনা করো। 1.73, 1.73 তোমাদের নিজেদের পড়তে হবে। 1.69 স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো। 1.70 স্বাভাবিক দ্রব্য গিফেন দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো। 1.71 নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্যের মধ্যে পার্থক্য লেখো। এই জিনিসগুলো একটু নিজেরা অবশ্যই পড়ে ফেলতে হবে, কারণ এইগুলো আমার বোঝানোর কিছু নাই, খুব সহজ টপিক, ঠিক আছে? তারপরে একটু মানে মজা করে পড়লা বা একটু হাসির ছলে পড়লা যে 1.74 নিরপেক্ষ রেখা হলো নতুন বোতলে পুরাতন মদ। নিরপেক্ষ রেখা হলো নতুন বোতলে পুরানো মদ। ডিএইচ রবার্টসন বলেছেন যে নিরপেক্ষ রেখা হলো নতুন বোতলে পুরানো মদ। একটু আলোচনাটা পড়লা নিজেদের জন্য। 1.75 নিরপেক্ষ রেখার গুরুত্ব, একটু পড়ো, হ্যাঁ, এগুলো একটু পড়া উচিত। নিরপেক্ষ রেখার গুরুত্বটাও পড়বা, কেমন? ওকে, তারপরে আসো যে নিরপেক্ষ রেখা তত্ত্বের সীমাবদ্ধতা, একটু পড়লা, একটু জানলা, সমস্যা নাই তো?
তারপরে হলো গাণিতিক সমস্যা, এগুলো আমরা কাম্যকরণে করেছি। যে গণিতের ম্যাথগুলো এখানে আছে সেগুলো কাম্যকরণে করেছি। আমরা যাব 1.79 অগ্রাধিকার পছন্দ তত্ত্ব। ঠিক আছে, অগ্রাধিকার পছন্দ তত্ত্ব বা ব্যক্ত পছন্দ তত্ত্ব, এইটা আমরা মূলত পড়ব। এইটা পরীক্ষাতে আসে, অনেক আসে, অনেক ইম্পর্টেন্ট, এবং এটা জানতে হবে একটা তত্ত্ব 1.79। না ভাই একদিনে আমি জীবনেও যাবো না, জীবনে এবার ছেড়ে দেওয়া মানে খুবই শিক্ষা হয়ে গেছে, খুবই শিক্ষা আমি একদিনও জীবনেও যাবো না। খালি ঠাপের উপরে গেছে না এই চলো অ্যানালাইসিস করে মানে তা খাওয়া দাওয়া তো দেবেন, খাওয়াতেই উঠেছে না এ হয় পড়াটা খেয়ে দিলো এ খেয়ে দিলো শরীরে আমার আচ্ছা, তোমাদের ইংলিশ ক্লাস শেষ হয় কয়টায়? আজকে স্যার কেমন ক্লাস নেবেন? তোমরা যারা ইংলিশ মানে ইংলিশ ক্লাস করেছো, ইংলিশ ক্লাস কয়টা শেষ হয়েছে বলো তো? তোমাদের ইংলিশ ক্লাস কয়টা শেষ হয়েছে আমাকে একটু ইনফর্ম করো, কয়টা শেষ হলো? আগামী ক্লাস থেকে, অর্থাৎ আজকে তো আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, আগামী ক্লাস থেকে টাইটানিয়াম তোমাদের ক্লাস এবির মানে এমনিতেই রবি মঙ্গল বৃহস্পতি চলে যাবে। টাইটানিয়াম ব্যাচের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি আগামী ক্লাস থেকে চলে যাবে। টাইটানিয়াম ব্যাচের ক্লাস কখন যাবে? টাইটানিয়াম আর আইসিইউ ব্যাচ একসাথে ক্লাস নিব। টাইটানিয়াম এবং আইসিইউ ব্যাচের ক্লাস একসাথে লাইভে নিব। ম্যাট্রিক্স অধ্যায় 1 টাইটানিয়াম এবং আইসিইউ H2 এই দুইটা ব্যাচের আগামীকালকে থেকে ইনশাল্লাহ, আগামীকালকে থেকেই তোমাদের ম্যাট্রিক্স ক্লাস শুরু হবে। আগামীকাল কি বার? রবিবার। তাহলে রবি মঙ্গল বৃহস্পতি তোমরা ক্লাসে চলে যেতে পারবে, আশা করি তোমাদের সমস্যা হবে না। সমস্যা হবে প্লাটিনাম ডায়মন্ডের, তোমাদের একসাথে রাখবো, ঠিক আছে? তোমাদের সেম একই জায়গাতে আছি আমরা, তো ডায়মন্ড আর প্লাটিনাম তোমাদের যেহেতু একসাথে ক্লাস নিব আমরা ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড ইয়ারের সব ফুল ফাইনালের আগ পর্যন্ত, অর্থাৎ কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত। তো তোমাদের ইংলিশটা কয়টায় শেষ হচ্ছে? 8:40-এর দিকে। তাহলে তো অবশ্যই আমি ওই 8:30টায় ক্লাস রাখতে পারছি না, তো তোমাদেরই সমস্যা হবে। 8:43-এ স্যার ক্লাস ভালো না, আমরা অনেক বেসে খুঁটেই নিয়েছি। স্যারের এমনি ক্লাস আর আমাদের একাডেমির স্যারের ক্লাস সম্পূর্ণ আলাদা। অনেকে মনে করে কি যে স্যার যে এমনি লেন্দি প্রসেসে আলাদা করে পড়ান বা প্রাইভেট পড়ান, ওইটার ক্লাস একরকম জিনিস, আমাদের এখানে স্যারের ক্লাস ডিফারেন্ট। কারণ আমরা স্যারকে এই ইংলিশ কোর্সের জন্য অনেক হাই একটা স্যালারি দিই, যেটা মানে অনেক বেশি, এবং এটা ক্লাস খুব স্ট্যান্ডার্ড, আমরা মানে ওইভাবেই করি, স্যারের সাথে চুক্তি করি। তো এর জন্য তোমরা যারা ইংলিশ কোর্সে ভর্তি হও নাই বা তোমাদের ইংলিশে দুর্বল আছো, অবশ্যই 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে নিবা, কেমন? তখন যে কাজ করা শোনো, আমরা সবসময় তোমরা মনে রাখবা যে এইচএসসি ইকোনমিক্স একাডেমি তোমার কম্প্রোমাইজ করবে না, কখনো পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করবে না। আমরা আইসিটি যেহেতু নতুন আমরা মিস দিয়েছি, তোমরা সামনে দেখবে এই মিসই যখন 6 মাস ক্লাস নেবে, 1 বছর ক্লাস নেবে একাডেমিতে, তখন দেখবা যে উনিও অনেক এক্সপার্ট হয়ে গেছেন। এটাই স্বাভাবিক। আর মিস তো তোমরা প্রথম দিকে মিসের যখন ক্লাস করেছো, লাস্ট দিকে কি ক্লাস অনেক চেঞ্জ হয়ে গেছে না? এটাই স্বাভাবিক। অর্থাৎ আমরা কিন্তু ওইভাবে করে দেখে শুনেই মোটামুটি নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। কারণ হলো যে একাডেমি এই পর্যন্ত আনতে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। দেখো, এই যে 18 বছর শেষ হয়ে 19 বছরে পড়ছে, আমি আমার লাইফে আমার কোনো জায়গাতেই কিন্তু খারাপ রেজাল্ট না, প্রত্যেক জায়গাতে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, ফার্স্ট ছিলাম, ফার্স্ট বয় ম্যাক্সিমাম, পুরো লাইফেই আমার লাইফে ম্যাক্সিমাম জায়গাতে ফার্স্ট বয় ছিলাম। তো তারপর আমি কোথাও জবে না ঢুকে আমি আমার নিজের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেছি। তো আমার এই যে 18 বছরে যে একটা অভিজ্ঞতা, 18 বছর শেষ হয়ে গিয়েছে, 19 বছরে পড়েছে, এই যে টোটালি একটা জিনিস নিয়ে পড়ে আছি। তা আমরা তো সবসময় চেয়েছি যে আমরা সর্বোচ্চ সেবা দিতে। তো এই দীর্ঘ সময়ের যে অভিজ্ঞতা আছে, এইটা থেকে আমি শুধু এটুকু জানি যে আমরা যে কোনো একজন যেন তেন কাউকে ধরে এনে তোমাদের ক্লাসে
বলবো যে তোমাদের ক্লাস দিবে, এরকম কখনোই বলবো না ইনশাল্লাহ, এটা বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি কেউ খুব ব্রেনি হয়, নতুন হলে তার ক্ষেত্রে আমার সাথে তার কম্পেয়ার করলে তো তোমাদের হবে না, বুঝছো? একবার দেখ মানে দেখবা যে মানে কিছুদিন পরে হয়তো সে অনেক ভালো ক্লাস দেবে, এটাই স্বাভাবিক। একদিনের ভিতর পুরো পুষ্টি মিলে এই সমস্যা রিল্যাক্সের চিন্তা করলে বান্দরবনের সুযোগ কোনো হবে না। কয়দিন লাগবে ভাই? কারণ বান্দরবনে তো যাওয়া তোমরা এটা বান্দরবনে যাই কি সকালে যে কটা না যাই থাকতে পারবো? আগে পড়বা ফজলুল হক ভাই, নিরপেক্ষ রেখার গুরুত্ব পয়েন্টগুলো একটু বুঝাই দেন, চিত্রগুলা বুঝছি না। পড়বা, না পড়লে দেখো বইয়ের মধ্যে যত সহজ করে লেখা আছে তোমাকে পড়তে হবে। একটা জিনিস যখন তুমি 2বার 4বার 5বার যখন পড়বা তখন দেখবা যে অনেক সুন্দর করে তুমি সব কিছু বুঝতে পারবা। সিলেটে সমতল রাস্তা মানে ছোট ছোট হালকা টিলা গাড়ি তো কোনো সমস্যা না। তোমাদের টাইটানিয়ামের ক্লাস, তোমাদের টাইটানিয়াম ব্যাচে হবে আগামী ক্লাস থেকে। টাইটানিয়াম ব্যাচের ক্লাস আগামী ক্লাস থেকে, অর্থাৎ রবিবার থেকেই, আগামী দিন থেকেই তোমাদের যে নিজস্ব ব্যাচ ওই ব্যাচে হবে। থ্যাংক ইউ। তাহলে আমরা গাড়ি চলে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কি আছে আমরা পড়ব হলো অগ্রাধিকার পছন্দ তত্ত্ব। খাওয়ার খরচ খাওয়ার খরচ মাথা পিছু কত লাগবে ভাই? অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি আলোচনা করো। তুমি কি প্রোগ্রাম কত লেগে যাও প্যাকেজ 350 টাকার প্যাকেজ অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি আলোচনা করো। 350 টাকার প্যাকেজ সকালে ব্রেকফাস্ট করবা তোমাদের ডিম খিচুড়ি দিয়ে 200 টাকার প্যাকেজ। অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি আলোচনা করো। তাহলে অগ্রাধিকার পছন্দ তত্ত্ব এইটা পরীক্ষাতে অনেক আসে। কত যায়? হ্যাঁ তোমরা যদি রিল্যাক্স এটা স্যামুয়েলসনের তত্ত্ব। হ্যাঁ, তাহলে কক্সবাজার সেমাটে এগুলোতে রিল্যাক্স করতে যায় কোনো ঘোরাফেরার ব্যাপার নেই যে হোটেলে শুভ। আর আমরা কক্সবাজারে সময় কাটাইছি ভাই, আমরা কিন্তু আমাদের ওই 9 দিনের ট্যুরে সবচেয়ে বেশি সময় কাটাইছি কক্সবাজারে, কক্সবাজারে তো মজা হবে। সবচেয়ে কম দেখেছি কক্সবাজারে। স্যামুয়েলসন তো আধুনিক অর্থনীতির জনক, তোমরা তো সবাই এটা জানো, তাই না? তো আমরা হেডলাইন তত্ত্ব পড়ার সময় কি কি জানি? হেডলাইন, তারপরে স্যার মূল বক্তব্য, মনে আছে তোমাদের? তারপরে অনুমিতি বা অনুমিত শর্ত, অনুমিতি, তারপরে হলো বিশ্লেষণ, বিশ্লেষণ, তারপরে হলো সমালোচনা। ঠিক আছে, এই হলো 5টা ফরম্যাট। এই 5টা ফরম্যাটের ভিত্তিতেই কিন্তু আমরা যে কোনো তথ্য পড়ি। আচ্ছা, তো তোমাদের লিনিয়ার করাবো, নো প্রবলেম, ঠিক আছে? প্লাটিনাম আর হলো আর প্লাটিনাম আর কি জানি বলো, ডায়মন্ড, তোমাদের আমি লিনিয়ার প্রোগ্রামিং করাবো, ঠিক আছে? লিনিয়ার প্রোগ্রামিংই করাবো ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, তোমাদের তো কিছু একটু ছাড় দিতে হবে বোন, তোমরা তো নিজেরাও বোঝো যে তোমাদের একটু ছাড় দাও না, কারণ তোমাদের যেহেতু স্যার খুব সুন্দর করে ক্লাস নেবেন এবং 8:40 তোমাদের শেষ হবে, তারপরে তোমরা ডিনার করবা, ডিনার করে নাও, মাঝখানে ডিনার করে নামাজ পড়ে ডিনার করে নাও, দেন আমার ক্লাসে 9:30টায় জয়েন হও, তাহলে তোমাদের জন্য বেস্ট হবে, কারণ তোমরা তো ম্যাক্সিমাম ইংলিশ পড়তেছো যেহেতু, এই জন্য একটু তো ছাড় দিতেই হবে। ভাই আমরা আবার ওসব সেপারে যাচ্ছি, টিটি করো। টাইটানিয়ামের ক্লাস হবে 8:30টায়। টাইটানিয়ামের ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি 8:30টায়। ওকে, পাহাড় আপনারা নিয়ে যাচ্ছেন না। ওকে, দেখো তো এখানে কি বলা আছে, দেখো তোমাদের কাছে বই আছে না? তোমাদের কাছে দেখো অগ্রাধিকার পছন্দ তত্ত্ব কত পৃষ্ঠা আমি বলে দিচ্ছি। 162 পেজে চলে যাও। 162 পেজে দেখো খুব সুন্দর করে বলা আছে, সবাই একটু বইটা কাছে নাও তাহলে বুঝতে পারবে। দেখো বলা আছে, অধ্যাপক পল এ স্যামুয়েলসন ভোক্তার আচরণ পর্যবেক্ষণ করে অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি প্রদান করেন। তিনি 1938 সালে ইকোনমিয়া জার্নালে এ নোট অফ দ্য পিওর থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার প্রবন্ধে তত্ত্বটির প্রাথমিক ধারণা প্রদান করেন। কত পেজ বলেছি? 162 পেজ, 1.79। অধ্যাপক পল এ স্যামুয়েলসন ভোক্তার আচরণ পর্যবেক্ষণ করে অগ্রাধিকার পছন্দ তত্ত্বটি প্রদান করেন। তিনি
1938 সালে ইকোনমিয়া জার্নালে এ নোট অফ দ্য পিওর থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার প্রবন্ধে তত্ত্বটির প্রাথমিক ধারণা দেন। একটা গ্রন্থ, এটা খুব ইম্পর্টেন্ট যে গ্রন্থ বানাই লিখবা না। অনেক সময় তোমরা মনে করো যে ধর এত কিছু দেখে নাকি, একটা গ্রন্থ মনে নাই একটা লিখে দিই, খবরদার। এরকম হলে মার্ক কিন্তু বাড়ার চেয়ে বরং আরও কমিয়ে দিবে। যখন টিচার দেখবে যে তুমি তো গোজামিল দিয়ে লেখো, বানাই টানাই লেখো উল্টাপাল্টা, তখন কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে রেজাল্টের ক্ষেত্রে। তো এর জন্য বানাই লিখবা না এগুলো। এ নোট অফ দ্য, যদি না পারো, মনে না থাকে, বাদ দাও, গ্রন্থ লিখতেই হবে এমন না, বাট লিখলে সঠিকটা। তো 1938 সালে ইকোনমিয়া জার্নালে, একটা জার্নাল, এই জার্নালে এ নোট অফ দ্য পিওর থিওরি অফ কনজিউমার্স বিহেভিয়ার প্রবন্ধে তত্ত্বটি প্রাথমিক ধারণা প্রদান করেন। পরবর্তীতে 1947 সালে, দেখো 1938 সালে তো ইকোনমিয়া জার্নালে একটা শিরোনামে তো দিছেই প্রবন্ধে, আবার 1947 সালে ফাউন্ডেশন অফ ইকোনমিক অ্যানালাইসিস, আমাদের বইয়ের সাথে মিল আছে না, ফাউন্ডেশন অফ ইকোনমিক অ্যানালাইসিস গ্রন্থে ভোক্তার আচরণ সম্পর্কিত রিভিল প্রিফারেন্স থিওরি প্রকাশিত হয়। 1948 সালে আবার ইকোনমিয়া জার্নালে কনজামশন থিওরি ইন টার্মস অফ রিভিল প্রিফারেন্স গ্রন্থে প্রবন্ধে অধ্যাপক স্যামুয়েলসন তার তত্ত্বটির ব্যাখ্যা প্রদান করেন। দেখছো, আর তথ্যবহুল একটা হেডলাইন, কারণ এর আগে যত হেডলাইন পেয়েছো এত তথ্যবহুল হেডলাইন কিন্তু কখনো ছিল না। এর জন্য খুব সুন্দর করে সবগুলো 3টা সাল আছে, 1938 সাল এখানে একটা জার্নালে এবং একটা গ্রন্থে, তারপরে 1947 সাল এখানে একটা গ্রন্থে, এবং 1948 সাল এখানে আবার ইকোনমিয়া জার্নালে একটা প্রবন্ধে অধ্যাপক স্যামুয়েলসন তার তত্ত্বটির ব্যাখ্যা প্রদান করেন। তার মানে 3টা জায়গাতে এই তত্ত্বের ব্যাখ্যা তিনি প্রদান করেছেন। আমরা আপাতত টাইম নিয়ে কথা না বলি, বার নিয়ে কথা না বলি, আমি তো তোমাদের এগুলো বললাম। ওকে, আপাতত এইগুলো আমরা না বলি। থ্যাংক ইউ। দোকান ব্যবস্থা আপনাকে তাই করো। বসো বলে বসো তো তুমি ভিআইপি ব্যবস্থা ডাইরেক্ট আমাদের পানি পড়তে সেটা তাহলে হেডলাইন পড়তে হবে। হেডলাইন পড়তে হবে বলতে এখানে বোঝানোর কিছু নাই যে এই গ্রন্থটা অমুক, তোমার সাল আর গ্রন্থের নাম মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে সুন্দর করে হেডলাইনটা বানাই লিখবা না, আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। অতএব সুন্দর করে এটা মুখস্থ করে ফেলবা হেডলাইনটা। তারপরে মূল বক্তব্য শোনো। মূল বক্তব্য কি বলেছেন? মূল বক্তব্য বলেছেন বাই দাম প্রভাব সমান বিকল্পন প্রভাব প্লাস আয় প্রভাব। এই কোশ্চেনটা আবার একটু বোঝাবো। আচ্ছা ঠিক আছে, বোঝাবো। ওকে ঠিক আছে, বোঝাবো, নো প্রবলেম, টেনশন করো না। দেখো, মূল বক্তব্যে যাও। হেডলাইন তো বললাম, মূল বক্তব্যে যাও। মূল বক্তব্যে কি বলেছেন? স্যামুয়েলসনের মতে ভোক্তার পছন্দের উপর ভিত্তি করে সঠিকভাবে ভোক্তার আচরণ ব্যাখ্যা করা যায়। স্যামুয়েলসন বলছেন যে ভোক্তার পছন্দের উপর ভিত্তি করে সঠিকভাবে ভোক্তার আচরণ ব্যাখ্যা করা যায়। ভোক্তা তার নির্দিষ্ট আয়ে একাধিক দ্রব্য সংমিশ্রণ পর্যবেক্ষণ করে যে সংমিশ্রণটি তার কাছে অগ্রাধিকারের ভিত্তিতে সবচেয়ে বেশি পছন্দনীয় হয় সেই সংমিশ্রণটি সে ক্রয় করবে। তার মানে মূলত এখানে স্যামুয়েলসন বলছেন যে ভোক্তার একটা নির্দিষ্ট বাজেট থাকে, একটা আয় অর্থাৎ আয়ের সীমারেখা থাকে, সবই ঠিক আছে। এইগুলোর ভিত্তিতে সে যে ভোগ করে, অর্থাৎ তার যে ক্রয় পছন্দনীয়তা, এইটা সাধারণত কয়েকটা পছন্দনীয়তা থাকলে, ক্রয় সংমিশ্রণ থাকলে সে এই একাধিক ক্রয় সংমিশ্রণের মধ্যে যে কোনো একটা ক্রয় সংমিশ্রণ সে পছন্দ করতে পারবে অগ্রাধিকারের ভিত্তিতে। এবং এই অগ্রাধিকারের ভিত্তিতে যদি তাকে সেটা পছন্দের সুযোগ দেওয়া হয়, তাহলে সেইটা অবশ্যই উপযোগকে সর্বোচ্চ করতে সহযোগিতা করবে। আর স্যামুয়েলসন মূলত এই যে প্রান্তিক উপযোগ, মার্শালের যে প্রান্তিক উপযোগ বিশ্লেষণ, আর হিক্স এবং অ্যালেনদের যে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, এই দুইটাকেই তিনি অপূর্ণ বলেছেন। অর্থাৎ স্যামুয়েলসন বলছেন যে প্রান্তিক উপযোগ তত্ত্ব অর্থাৎ মার্শালের যে তত্ত্বগুলো ছিল, আর হিক্স অ্যালেনদের যে নিরপেক্ষ রেখা বিশ্লেষণ,
তিনি বলেছেন এই দুইটার কোনোটাই পরিপূর্ণ না। আর পরিপূর্ণ না বলেই তিনি অগ্রাধিকারের ভিত্তিতে ভোক্তার যে বাজেট বা যে সম্পদের সীমারেখা থাকে সেইটার ভিত্তিতে তিনি বিভিন্ন পছন্দক্রম বিবেচনা করে সেই পছন্দের মধ্যে অর্থাৎ অল্টারনেটিভ যে অপশনগুলো থাকে, ক্রয় সংমিশ্রণ থাকে, একই বাজেট দিয়ে ক্রয় সংমিশ্রণ ভিন্ন ভিন্ন চিন্তা করে তার মধ্যে উত্তম যে ক্রয় সংমিশ্রণ অর্থাৎ সর্বোচ্চ পছন্দনীয় যে ক্রয় সংমিশ্রণ তার ভিত্তিতে যদি ভোক্তা তার পছন্দ সঠিকভাবে নির্বাচন করে তাহলে ভোক্তার উপযোগ বা কল্যাণ সর্বোচ্চ হয়। এইটাই হলো স্যামুয়েলসনের মূল বক্তব্য। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো। দেখো এখানে খুব সুন্দর করে, কি বাবা কিছু বলবে? হ্যাঁ, এনে দিব। এই যে এখন ক্লাস শেষ করে একটু পরে এনে দিব, ঠিক আছে? ওকে, দেখো এখানে বলেছে স্যামুয়েলসনের মতে ভোক্তার পছন্দের উপর ভিত্তি করে সঠিকভাবে ভোক্তার আচরণ ব্যাখ্যা করা যায়। ভোক্তা তার নির্দিষ্ট আয়ে একাধিক দ্রব্য সংমিশ্রণ পর্যবেক্ষণ করে যে সংমিশ্রণটি তার কাছে, এই যে কথাগুলো বলেছি সেগুলো একটু সুন্দর ভাষা এখানে বইয়ের কি বলেছি যে ভোক্তা তার নির্দিষ্ট আয়ে একাধিক দ্রব্য সংমিশ্রণ পর্যবেক্ষণ করে যে সংমিশ্রণটি তার কাছে অগ্রাধিকারের ভিত্তিতে পছন্দনীয় মনে হয় সেই সংমিশ্রণটি ক্রয় সংক্রান্ত তত্ত্বই অগ্রাধিকার পছন্দ তত্ত্ব। তাই নিরপেক্ষ রেখা বিবেচনা ব্যতি রেখে ভোক্তার বাস্তব আচরণ পর্যবেক্ষণের মাধ্যমে পর্যায়গত উপযোগ বিবেচনা সাপেক্ষে ভোক্তার চাহিদা সংক্রান্ত আচরণই হলো স্যামুয়েলসনের ব্যক্ত পছন্দ তত্ত্ব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভোক্তার যে নির্দিষ্ট বাজেট বা সম্পদের সীমারেখা থাকে এইটা দিয়ে সে যে বিভিন্ন ক্রয় সংমিশ্রণ থাকে সেই সংমিশ্রণগুলোর মধ্যে সে উত্তম বা পছন্দনীয় সংমিশ্রণকে সে যদি বেছে নেয় তাহলে তার উপযোগ সর্বোচ্চ হবে এবং কল্যাণ সর্বোচ্চ হবে। এটাই স্যামুয়েলসনের মূল বক্তব্য। আমরা অনুমিতির দিকে যাব। দেখো অনুমিতি বা অনুমিত শর্ত। অনুমিত শর্ত হলো ভোক্তার আচরণ কি হবে যুক্তিশীল। সবাই জানি যে এই সকল তত্ত্ব আজকে কি 12তম ক্লাস, 11 না 12 না? ভোক্তার আচরণ যুক্তিশীল। ভোক্তার আচরণ যুক্তিশীল, যুক্তিযুক্ত বা যুক্তিশীল একই কথা। পর্যায়গত উপযোগ বিবেচ্য। পর্যায়গত উপযোগ, এখানে সংখ্যাগত উপযোগ বিবেচনা করা যাবে না। পর্যায়গতভাবে পরিমাপযোগ্য উপযোগ, পর্যায়গতভাবে পরিমাপযোগ্য, ঠিক আছে? তারপরে বলছে ভোক্তার আর্থিক আয় স্থির। ভোক্তার আর্থিক আয় স্থির থাকে। ভোক্তার আর্থিক আয় স্থির। ভোক্তার আর্থিক আয়, ভোক্তার আর্থিক আয় কি থাকবে? স্থির থাকবে। লাস্ট দেখো 4 নম্বরে আছে যে কোনো নির্দিষ্ট বাজেট রেখায় ভোক্তা কেবল একটি দ্রব্য সংমিশ্রণ পছন্দ করবে। নির্দিষ্ট বাজেট রেখায়, নির্দিষ্ট বাজেট রেখায় নির্দিষ্ট বাজেট রেখায় একটি সংমিশ্রণ, তার মানে একটা বাজেট রেখায় একাধিক সংমিশ্রণ সে ক্রয় করতে পারবে না। তাহলে নির্দিষ্ট বাজেট রেখা, একটা বাজেট রেখাতে একটা সংমিশ্রণই সে ক্রয় করতে পারবে। এই জন্য বলছে যে নির্দিষ্ট বাজেট রেখায় ভোক্তা কেবল একটি দ্রব্য সংমিশ্রণ পছন্দ করবে, একটি সংমিশ্রণ পছন্দ করবে। বাস, এইটা হলো অনুমিতি বা অনুমিত শর্ত। এরপরে বিশ্লেষণে চলে যাও। বিশ্লেষণ। ভোক্তার আচরণ যুক্তিশীল হবে। সবাই জানো যে কোনো এই ভোক্তার আচরণে, উপযোগ আর ভোক্তার আচরণের যে কোনো তত্ত্বেই এটা মাস্ট থাকতেই হবে যে ভোক্তার আচরণ যুক্তিশীল হবে বা যুক্তিযুক্ত হবে। সেকেন্ড বলছে পর্যায়গত উপযোগ বিবেচ্য, অর্থাৎ এখানে সংখ্যাগত উপযোগ বিবেচনা করা যাবে না। তারপরে ভোক্তার আর্থিক আয় স্থির থাকবে। ভোক্তার আর্থিক আয়ের পরিবর্তন করা যাবে না। ভোক্তার আর্থিক আয় যদি পরিবর্তিত হয় তাহলে এই দ্রব্য সংমিশ্রণ দিয়ে কখনো ভারসাম্য লাভ করতে পারবে না। তারপরে হলো নির্দিষ্ট বাজেট রেখায় একটি সংমিশ্রণই ভোক্তা কেবলমাত্র পছন্দ করতে পারবে, একটা বাজেট রেখাতে। ওকে, বিশ্লেষণ।
তো বিশ্লেষণে স্যামুয়েলসন তিনি দুইটা অবস্থার প্রেক্ষিতে এই তত্ত্বটা বিশ্লেষণ করেছেন। দেখো যে মনে করি একজন ভোক্তা বাজারে এ ও বি দুইটি দ্রব্য সংমিশ্রণের মধ্যে এ সংমিশ্রণ ক্রয় করে। এ সংমিশ্রণ ক্রয়ের জন্য দুটি কারণ থাকতে পারে। বি সংমিশ্রণ থেকে এ সংমিশ্রণ এর দাম কম, অথবা বি সংমিশ্রণের চেয়ে এ সংমিশ্রণের বেশি উপযোগ নির্দেশ করতে পারে। অর্থাৎ এই তত্ত্ব বিশ্লেষণের জন্য স্যামুয়েলসন দুইটা সংমিশ্রণের কথা বলেছেন। একটা সংমিশ্রণ হলো এ, একটা বি সংমিশ্রণ। এখানে এক্স আর ওয়াইয়ের একটা ক্রয় নির্দেশ থাকে, ধরো এক্স 2 একক, ওয়াই 5 একক, মানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। এই সংমিশ্রণের ক্ষেত্রে এক্স আর ওয়াইয়ের যে কোনো অনুপাত থাকে, আবার বি সংমিশ্রণে এক্সের আর ওয়াইয়ের অনুপাত থাকে। হয় এখানে ধরো মনে করো এক্স বেশি থাকে ওয়াই কম থাকে, এইটাতে ধরো ওয়াই বেশি থাকে এক্স কম থাকে। এইভাবে দুইটা সংমিশ্রণকে তিনি বিবেচনা করেছেন। তো এখন বলেছেন এই দুইটা সংমিশ্রণের মধ্যে যে একজন ভোক্তা এই বি সংমিশ্রণ থেকে এ সংমিশ্রণকে বেশি পছন্দ করবে, এর পেছনে দুইটা কারণ থাকতে পারে। এক, যে বি সংমিশ্রণের চেয়ে এ সংমিশ্রণে দাম কম, যে এতে দাম কম আছে, বি এর চেয়ে এতে দাম কম, এই জন্য এই সংমিশ্রণকে সে বেশি পছন্দ করবে, চুজ করবে, অগ্রাধিকারের ভিত্তিতে আগে ভোগ করবে। অথবা এমন হতে পারে, সেকেন্ড অপশন হলো যে বি থেকে এ সংমিশ্রণে উপযোগ বেশি পাওয়া যাবে। তাহলে দুইটা কারণ বুঝতে পেরেছো। এক, হয় বি থেকে এতে দাম কম, এই জন্য এ বেশি পছন্দ করবে, অথবা এই বি থেকে এতে উপযোগের পরিমাণ বেশি পাওয়া যাবে, এই জন্য বি থেকে একে বেশি পছন্দ করবে। মানে আমি যে এখানে তোমাদের বি আর এর কথা বলেছি, এটা স্যামুয়েলসন বলেছেন। ঠিক একইভাবে এইখানে আমরা একটা চিত্রের মাধ্যমে এইটাকে দেখব। এখানে স্যামুয়েলসন তার ব্যাখ্যায় বলেছেন যে এই দুইটা কারণে যে কোনো একটি কারণে, এই দুইটা কারণের যে কোনো একটি কারণে বা উভয় কারণে ভোক্তা স্বাভাবিকভাবে বি থেকে এ সংমিশ্রণকে বেশি পছন্দ করে। কিন্তু যদি এমন হয় যে এ ও বি সংমিশ্রণের উভয় সংমিশ্রণের ব্যয় এবং উপযোগ সমান, তা সত্ত্বেও ভোক্তা বি এর পরিবর্তে এই সংমিশ্রণকে অধিক পছন্দ করতে পারে। তার মানে এরপরে দেখো বলেছেন যে এই আমরা তো দুইটা বিষয় দেখলাম, যে হয় বি থেকে এতে দাম কম হবে, দাম কম হওয়ার কারণে ভোক্তা একে বেশি পছন্দ করছে, অথবা বিতে যে উপযোগ নির্দেশ করে তার থেকে এতে বেশি উপযোগ ভোক্তা পাচ্ছে, এই জন্য সে একে আগে পছন্দ করবে, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে পছন্দ করবে। কিন্তু যদি এমন হয় যে দুইটার দাম সমান, আবার দুইটাতে উপযোগও সমান, তা সত্ত্বেও ভোক্তা বি থেকে এতে তার পছন্দ রাখতে পারবে, বা বি থেকে একে সে বেশি পছন্দ করতে পারবে। কেন? কারণ ভোক্তার একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে। ভোক্তা যে কোনো দুইটার মধ্যে, অর্থাৎ এ আর বি এর মধ্যে যদি সব কিছু সমান সমান থাকে, তারপরেও সে বি থেকে একে বেশি পছন্দ করতে পারবে অগ্রাধিকারের ভিত্তিতে। ওকে, এবার দেখো বিষয়টা হলো একটা সাধারণ চিত্র আর কি, যে এখানে ধরো এটা ওয়াই দ্রব্য, এটা হলো এক্স, এইটা আছে পিপি আছে, পিপি, এটা ধরো এ আর বি, দুটো সংমিশ্রণ হলো এ আর বি। এখানে একটা সংমিশ্রণ, এখানে একটা সংমিশ্রণ। আলহামদুলিল্লাহ। তুমি কখন আসলে বাবা? একটা মিনিট, হ্যাঁ, একটু ইয়াকে একটা ফোন দেওয়া লাগবে আর্জেন্ট। এই তুমি কখন আসলে? ওই মাঝে স্টক দিছে, ওই দাও তুমি না। তুমি কার সাথে আসলে? তুমি কার সাথে আসলে? দাদুর সাথে? নাম আসছিল? নাম নিয়ে আসছিল বাজারে?
হ্যাঁ তো ফোনই ধরে না। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, তাহলে এই যে দুটো সংমিশ্রণ, চিত্রে ভূমিয়কে এক্স দ্রব্য, লম্বকে ওয়াই দ্রব্যকে নির্দেশ করা হয়েছে। পি পি হলো ভোক্তার বাজেট রেখা বা সম্পদের সীমা রেখা। এখানে এ একটা সংমিশ্রণ, বি একটা সংমিশ্রণ। এই সংমিশ্রণে বুঝতেই পারছো যে এখানে এক্স কম ওয়াই বেশি। যোগ করা লাগবে না, জাস্ট এখানে যোগ করে তিনি ব্যাখ্যা করেন নাই, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য যোগ করে দেখালাম যে এখানে ওয়াই বেশি এক্স কম। ঠিক আছে, ওয়াই বেশি এক্স কম। আর দেখো এখানে এক্স বেশি ওয়াই কম। তাহলে দুইটা সংমিশ্রণের মধ্যে কোনো ব্যক্তির যদি এক্স এর প্রতি দুর্বলতা থাকে, যে সে এক্সকে বেশি পছন্দ করে, তাহলে সে এই এতে মানে এ থেকে সে বিতে বেশি উপযোগ লাভ করবে, অর্থাৎ তার এখানে বেশি তৃপ্তি হবে। আবার যদি সে মনে করে সে ওয়াইয়ের প্রতি দুর্বল আছে, তাহলে সে বি থেকে এ কে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে সে যে কোনো অবস্থানকে, অর্থাৎ যে কোনো সংমিশ্রণকে সে চুজ করতে পারবে, অগ্রাধিকারের ভিত্তিতে পছন্দ করতে পারবে। ওকে, এবার এই তত্ত্বটা ব্যাখ্যা করার জন্য স্যামুয়েলসন দুইটা অবস্থান নির্দেশ করেছেন। এক হলো দুর্বল স্বতঃসিদ্ধ, দুর্বল স্বতঃসিদ্ধ, আর একটা হলো সবল স্বতঃসিদ্ধ, সবল স্বতঃসিদ্ধ। এখানে কি চারটা দ্রব্যের, চারটা তো দ্রব্য না, চারটা দ্রব্য না, দ্রব্য হলো দুইটা, এক্স আর ওয়াই। এখানে দ্রব্য কয়টা? চারটা। এ আর মানে এ আর বি দুইটা সংমিশ্রণ। এ সংমিশ্রণে দেখো, এ সংমিশ্রণে এক্স আর ওয়াইয়ের একটা অনুপাত আছে। এখানে এ সংমিশ্রণে ওয়াইয়ের পরিমাণ বেশি, এক্স এর পরিমাণ কম, আনুপাতিকভাবে ওয়াই বেশি এক্স কম। আর বি সংমিশ্রণে ওয়াই কম এক্স বেশি। তার মানে চারটা তো না, দ্রব্য কয়টা? দ্রব্য এক্স আর ওয়াই দুইটা, এখানে সংমিশ্রণও দুইটা। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। ধরা হইল যে এই এ আর বি দুইটাতেই ধরো উপযোগের পরিমাণ সমান। তো উপযোগের পরিমাণ সমান হলে ভোক্তা বি কে অথবা এ কে যে কোনো সংমিশ্রণকে সে পছন্দ করতে পারবে। তাহলে দুর্বল আর সবল স্বতঃসিদ্ধতে আমরা যাব। এটা খুব নর্মাল, একদম সহজ একটা চিত্র, যে এটা বাজেট রেখা বা সম্পদের সীমারেখা, এক্স আর ওয়াই দ্রব্য দুইটা সংমিশ্রণ, এ আর বি দুইটা সংমিশ্রণেই উপযোগ সমান ধরা হয়েছে। তো একজন ভোক্তা সমান উপযোগ থাকা সত্ত্বেও যদি যায় যে ওয়াই দ্রব্যকে বেশি পছন্দ করে, সে এ সংমিশ্রণকে চুজ করবে, বেছে নেবে। আর যদি কোনো ব্যক্তি সে ওয়াই থেকে এক্স দ্রব্যকে, অর্থাৎ এক্স দ্রব্যের প্রতি দুর্বলতা থাকে বা এক্স তার কাছে বেশি পছন্দনীয় মনে হয়, তাহলে সে এ সংমিশ্রণকে পছন্দ করবে না, সে বিকে পছন্দ করবে। এইভাবে অগ্রাধিকারের ভিত্তিতে ভোক্তা তার পছন্দ ক্রম নির্বাচন করতে পারবে। থ্যাংক ইউ। এই তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য স্যামুয়েলসন দুর্বল স্বতঃসিদ্ধ এবং সবল স্বতঃসিদ্ধ নামে দুইটা উপাদানের কথা বলেন, অর্থাৎ তার তত্ত্বটিকে দুর্বল স্বতঃসিদ্ধ এবং সবল স্বতঃসিদ্ধের ভিত্তিতে ব্যাখ্যা করেছেন। তো স্যার, দুর্বল স্বতঃসিদ্ধ কি? কোনো নির্দিষ্ট সময়ে একাধিক পণ্য সংমিশ্রণের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ভোক্তা কোনো একটি সংমিশ্রণ পছন্দ করলে অন্য সংমিশ্রণগুলো তার নিকট অগ্রাধিকার পাবে না। খুব ভালো করে খেয়াল করে শোনো, দুর্বল স্বতঃসিদ্ধ কি বলেছেন। এখানে আমরা এবার আলোচনা করছি যে দুর্বল স্বতঃসিদ্ধ হলো বিষয়টা এরকম যে দুইটা সংমিশ্রণ আছে, এ বি দুইটা সংমিশ্রণ বা যে কোনো দুইটা সংমিশ্রণ আছে। তো ভোক্তা তার বাজেট দিয়ে, তার সম্পদ দিয়ে সে এই দুইটা সংমিশ্রণের মধ্যে সে যে কোনো একটা সংমিশ্রণ পছন্দ করতে পারবে, সে চুজ করতে পারবে। বাট কোনোভাবেই কোনো সংমিশ্রণ পছন্দ করে ওইটাকে সে ত্যাগ করে অন্য সংমিশ্রণে যেতে পারবে না। তার মানে তুমি পছন্দ করার আগে তুমি এ আর বি এর মধ্যে যে কোনো একটাকে পছন্দ করবা। তুমি যদি এ কে পছন্দ করো,
কোনোভাবেই বি তোমার কাছে পছন্দনীয় হবে না। অথবা যদি তুমি বিকে পছন্দ করো, কোনোভাবেই তোমার কাছে এ পছন্দনীয় হতে পারবে না। তার মানে তুমি যদি এ কে পছন্দ করো, এর পরে বিকে তুমি আর পছন্দনীয় বলতে পারবে না। কিন্তু আবার যদি তুমি বিকে প্রথমে পছন্দনীয় বলো, তোমার কাছে বেশি পছন্দনীয় মনে হয়, তুমি কখনোই এ কে আর পছন্দনীয় বলতে পারবে না। অর্থাৎ তোমার যে পছন্দনীয়তা সেইটা যে কোনো একটার ক্ষেত্রে হতে হবে। তো এই ক্ষেত্রে সাধারণত একটা অবস্থাকে বা একটা সংমিশ্রণকে চুজ করলে, পছন্দ করলে, অন্য একটা সংমিশ্রণকে পরবর্তীতে আর বেস্ট অপশনে আনা যাবে না। অর্থাৎ এই পছন্দ শিফট করা যাবে না, এটা ফিক্সড। অর্থাৎ এইটা ফিক্সড বলে এটার নাম দুর্বল স্বতঃসিদ্ধ। তার মানে ও নড়াচড়া করতে পারে না, এই জন্য নাম দিয়েছে দুর্বল স্বতঃসিদ্ধ। অর্থাৎ যে জায়গাতে তাকে তুমি পছন্দ করে রাখবা সেই জায়গাতেই সে বসে থাকবে, ওই জায়গা থেকে সে পছন্দের পরিবর্তন করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। এইটার নাম দুর্বল স্বতঃসিদ্ধকে। এই চিত্র দিয়ে, ওই যে আগের চিত্র দিয়ে দুর্বল স্বতঃসিদ্ধ ব্যাখ্যা করা যায়। আগের চিত্র দিয়ে দুর্বল স্বতঃসিদ্ধ ব্যাখ্যা করা যায়। ওয়াই এক্স, তাহলে এইটা দাও, এটা দাও পিপি রেখা বা এম এন রেখা দাও, বইয়ের মতো করে দিই। ওকে, এখানে দাও যদি মনে করো এ সংমিশ্রণ, এটা বি সংমিশ্রণ, ঠিক আছে। এইটা হলো দুর্বল, চিত্রের নাম দুর্বল স্বতঃসিদ্ধ। দুর্বল স্বতঃসিদ্ধ, বাস। চিত্রের ভূমিকে এক্স ধ্রুব, লম্বকে ওয়াই ধ্রুবকে উপস্থাপন করা হয়েছে। এম এন হলো ভোক্তার বাজেট রেখা, এ আর বি দুইটা ভিন্ন ভিন্ন সংমিশ্রণ। এ সংমিশ্রণে ওয়াই ধ্রুব বেশি এক্স ধ্রুব কম, বি সংমিশ্রণে এক্স ধ্রুব বেশি ওয়াই ধ্রুব কম নির্দেশিত হয়েছে একই বাজেট রেখার মধ্যে। তার মানে সমান ব্যয় দিয়ে সে তার নির্দিষ্ট ব্যয় দিয়ে এ বা বি যে কোনো একটাতে সে ভারসাম্য লাভ করতে পারবে। এখন যদি কোনো ব্যক্তি সে যদি তার পছন্দের ভিত্তিতে সে এ কে চুজ করলো, এ কে পছন্দ করলো, কোনো অবস্থাতেই সে এ থেকে তার ভারসাম্য পরিবর্তন করে বিতে আর আনতে পারবে না। অর্থাৎ সে এ কে পছন্দ করেছে, সে এতে স্থির থাকবে। অথবা যে যদি কোনো ভোক্তা সে এ থেকে বিতে বেশি পছন্দনীয় মনে করে, তাহলে সে পরবর্তীতে শিফট করে আবার এতে যেতে পারবে না। অর্থাৎ তার কাছে ওই বি বেস্ট অপশন হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি এই দুইটা সংমিশ্রণের মধ্যে সে এ বা বি যে কোনোটা প্রথমে পছন্দ করতে পারবে, যে কোনো একটা পছন্দ করতে হবে, এবং সে যদি সেটার পরিবর্তন করতে না পারে তাহলে সেটার নামই হবে দুর্বল স্বতঃসিদ্ধ। আশা করি বুঝতে পেরেছ। সবল স্বতঃসিদ্ধে চলে যাও। 2 নাম্বার সবল স্বতঃসিদ্ধ। দুর্বল তো বুঝতে পেরেছো, দুর্বলের বিষয়টা কি? দুর্বল স্বতঃসিদ্ধ আমরা সবাই ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছি, বুঝতে পেরেছি। এবার সবল স্বতঃসিদ্ধে যাও। সবল স্বতঃসিদ্ধে হলো এক আর দুই, মানে দুইয়ের অধিক সংমিশ্রণ থাকবে। কোনো নির্দিষ্ট সময়ে ভোক্তার কাছে একাধিক পণ্য সংমিশ্রণ বিবেচিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে ভোক্তা যে কোনো সংমিশ্রণ পছন্দ করতে পারবে। এক্ষেত্রে ভোক্তার পছন্দক্রম যদি পরিবর্তনযোগ্য হয় তবে তাকে সবল স্বতঃসিদ্ধ বলা হবে। তার মানে ভোক্তার কাছে যদি অনেকগুলো সংমিশ্রণ থাকে, এই সংমিশ্রণগুলোর মধ্যে সে যে কোনো সংমিশ্রণকে পছন্দ করতে পারবে, এবং সে যদি কোনো সংমিশ্রণকে পছন্দ করে সে সেইটার পরিবর্তন করে অন্যটাতে সে যেতে পারবে, অর্থাৎ শিফট করতে পারবে, তার পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। এটাকে বলা হয় কি? সবল স্বতঃসিদ্ধ। তার মানে সে তার পছন্দক্রম শিফট করতে পারবে, একটা থেকে আর একটাতে সে তার পছন্দক্রম চেঞ্জ করতে পারবে। একটা মিনিট।
কোথায় মুখ হয়ে গেল? মুখ ভেঙে তাহলে কামড়ে কামড়ে দিলাম তো। কামড়ে দিলে কিন্তু আমি অপর ব্যাপার না। ওকে, খেয়াল করে দেখো তাহলে আমরা এইটার চিত্র আঁকবো কেমনে। এখানে একাধিক সংমিশ্রণ যদি থাকে, একাধিক সংমিশ্রণ বলতে দুইয়ের অধিক সংমিশ্রণ যদি থাকে, যেমন একটা এ, একটা বি, একটা সি, এরকম তিনটা সংমিশ্রণ আছে। এখন সবল শতসিদ্ধ হলো যে ভোক্তা কোন একটা সংমিশ্রণে সে আছে, সে একটা সংমিশ্রণ পছন্দ করেছে, এতে ধরো আছে, কিন্তু সে দেখলো এ থেকে বিতে বেশি পরিমাণ উপযোগ নির্দেশিত হয়, তো সে এ থেকে যদি বিতে শিফট হতে পারে, অর্থাৎ সে যদি তার পছন্দের পরিবর্তন করতে পারে, যদি পরিবর্তনযোগ্য হয়, তাহলে সেটার নামই হবে সবল শতসিদ্ধ। তার মানে সে যে জায়গাতে ভারসাম্যে ছিল সেখান থেকে সে মনে করলো যে আমি এতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমি বিতে যেতে চাই, অর্থাৎ বিতে আমার মনে হয় যে আমি বেশি উপযোগ লাভ করব। এ থেকে বিতে সে যদি যেতে পারে বা বি থেকে যদি সিতে যেতে পারে, তাহলে সেটার নামই হবে সবল শতসিদ্ধকে। ওয়াই এক্স প্রথমে হলো এইটা পিপি, ঠিক আছে, পিপি, তারপরে হলো পিয়ন পিয়ন, এটা হলো পিয়ন পিয়ন, পিয়ন পিয়ন, বাস। ওকে, তো এইখানে একটা বিন্দু হবে, এইটা হলো এ, এইখানে একটা বিন্দু হবে, এইটা হলো এ, আর এর পরে এইখান থেকে এই জায়গাতে আর একটা বিন্দু হবে, এইটা হলো পিটু পিটু, এইটা হলো বি, আর এইটা হলো সি। তিনটা বিন্দু আছে দেখো, একটা হলো এ বি, সরি পি পি, আর একটা হলো পিয়ন পিয়ন, আর একটা হলো পিটু পিটু। তাহলে পি পি, পিয়ন পিয়ন, আর হলো পিটু পিটু। তাহলে এই তিনটা পি পি আর পিয়ন পিয়ন আর পিটু পিটু হলো ভোক্তার তিনটি বাজেট রেখা। পিপি বাজেট রেখায় এই বিন্দুতে ভোক্তার প্রাথমিক অগ্রাধিকার, দেখো এই বাজেট রেখার এই বিন্দুতে তার হলো প্রাথমিক অগ্রাধিকার হলো এই বিন্দুতে। এখন সে যদি এই পিয়ন পিয়ন বাজেট রেখায় বি বিন্দুতে সে যদি মনে করে যে এ থেকে বিতে উপযোগের পরিমাণ বেশি, এবং সে যদি সেটার পরিবর্তন করতে পারে, পরিবর্তন করতে পারলে তাহলে সেটাকে বলা হবে সবল শতসিদ্ধ। অথবা সে যদি মনে করে যে পিটু পিটু রেখার সি বিন্দুতে আরও বেশি পরিমাণ উপযোগ সে পাবে, এবং এ থেকে বিতে বা বি থেকে সিতে যদি সে তার উপযোগের পরিবর্তন করতে পারে, তবে সেটি হবে সবল শতসিদ্ধ। এখন যদি ভোক্তা মনে করে যে এ থেকে বিতে তার উপযোগ বেশি বা কল্যাণ বেশি, আবার যদি সে মনে করে যে বি থেকে তার সিতে কল্যাণ বেশি, তাহলে এই দুইটার ভিত্তিতে বলা যায় যে এ থেকে তার সিতে বেশি কল্যাণ নির্দেশ পাবে, এ থেকে সিতে। তার মানে সে যদি মনে করে এ থেকে বিতে বেশি পরিমাণ কল্যাণ বা উপযোগ আছে, আবার যদি মনে করে যে বি থেকে সিতে বেশি উপযোগ আছে, তাহলে ডেফিনেটলি এ থেকে সিতে বেশি উপযোগ থাকবে। এইভাবে করে একাধিক সংমিশ্রণের মধ্যে ভোক্তার যদি পছন্দ সে পরিবর্তন করতে পারে, পরিবর্তনযোগ্য হয়, তবে সেটার নামই হবে সবল শতসিদ্ধ। থ্যাংক ইউ। আর এরপরে সমালোচনা খুব সুন্দর করে ফেলবা, কেমন? সমালোচনা করে ফেলবা। আজকে এই অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। ইনশাল্লাহ আগামী তোমাদের ম্যাথ শুরু হবে, প্লাটিনাম, এবং তোমরা একটু সমালোচনাগুলো বাসা থেকে পড়ে ফেলবা, বইয়ের মধ্যে আছে। আর যে এক্সট্রা কোশ্চেন আছে এইগুলো তোমাদের এমনিতে শুধু মনে রাখলেই হবে, এইগুলো সাধারণত তোমাদের সিলেবাসের গুরুত্বপূর্ণ কোশ্চেন না। আগামী ক্লাসে আমরা লিনিয়ার প্রোগ্রামিং, ম্যাথের একটু জটিল অধ্যায়, এটা লিনিয়ার প্রোগ্রামিং শুরু করব।
তোমাদের প্লাটিনাম এবং ডায়মন্ড ব্যাচে, ঠিক আছে? আমি বলে দিব যে প্লাটিনাম ব্যাচে জানি ডায়মন্ডরা সবাই জয়েন হয়ে যায়। জাহিদকে রাত্রেই বলে দিব যে ডায়মন্ডদেরকে প্লাটিনাম ব্যাচে জয়েন দিয়ে দাও, ঠিক আছে? তাহলে প্লাটিনাম ব্যাচেই দুই ব্যাচের একসাথে ক্লাস দিব, ওকে ইনশাল্লাহ। আর টাইটানিয়াম তোমাদের যে ব্যাচে আমি ক্লাস নিতাম আগে, তোমাদের ব্যাচে তোমাদের আর আইসিইউ ব্যাচের ক্লাস হবে ইনশাল্লাহ। ম্যাট্রিক শুরু করবো আগামী ক্লাসে, কালকেই, ঠিক আছে? ওকে, ভালো থাকবে। আজকে পর্যন্ত। নিচে আমার একটু যেতে হবে, বাচ্চার কাপড় দিছিলাম আয়রনে, ওদের সকালবেলা আবার স্কুল বন্ধ হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থেকো। তো ঠিক আছে, আমাকে একটু রাখতে হচ্ছে। হ্যাঁ, ওই আয়রনের দোকানে আসলে কাপড় দিয়েছিলাম বাচ্চাদের স্কুল ড্রেস, তো ওদের আবার সকালে স্কুল আছে, তো তো এর জন্য বন্ধ হয়ে গেলে সর্বনাশ হয়, তখন মনে করো যে সমস্যা, স্কুলে যেতে পারবে না। তো ওকে, রাখছি, ভালো থেকো। আমরা অধ্যায় শেষ করলাম। তারপর যদি কখনো কোনো সলভ দরকার হয়, কোনো সমস্যা হয়, আমরা কোনো সমস্যা নিয়ে এক্সট্রা সলভ ক্লাস নিয়ে নিব যে কোনো সময়, ঠিক আছে? ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। Good, Allah, good. বস কি খুশি আব্দুল্লাহ ভাই, বস বিরাট খুশি হয়েছে। আর টাকা দিবা না? ওই তো আর তো কইছো? বস নাটক করেন না, সাইড বেলার এই মেলা কাজ এখন। আব্দুল্লাহ ভাই কোনটা করে জানেন? ওই নীল কালারের নিচেরটা। আমি তো উপরেরটা করে নিয়ে একটু করে দেখি। বেশি ভালো না, আব্দুল্লাহ ভাই আমার কাছে দেখাই দিই।
দুইবার পারিলে কিছু এই কত কাজ হলো 160